গত বছর দাগি করেছিলাম। দাগও একটা অনেক বড় ক্যানভাসের হুম, হুম। এক্ষেত্রেও অনেক বড় একটা ক্যানভাস। সেক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এর আগে আমি কখনো দেশের বাইরে এভাবে পুরো সিনেমা শেষ করে আসিনি। তো আচ্ছা। এটা আমার জন্য একটা বড় এক্সপেরিয়েন্স। ক্যানভাসটা অনেক বড়, ডেফিনিটলি বড়। সাকিব খান মানেই ক্যানভাস বড়। তো সেই জায়গা থেকে আর কি সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। সাকিব খান একটা বড় লার্জ স্কেলের একটা বড় ব্যাপার, বড় আয়োজন, বিশাল আয়োজন। পরের মুভিটা যেটা আমি করতে যাব সেটার জন্য এত আয়োজনের যদি প্রয়োজন না থাকে তাহলে খরচ করবে কেন? দরকার নেই তো। আপনি ইন্ডাস্ট্রি দুটো ঈদের সিনেমা, ৪-৫টা সিনেমা সুপারহিট হয়ে গেলে ইন্ডাস্ট্রি হয় না। আমাদের এই যে বলি যে হল বাড়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। প্রোডাক্ট কোথায়? আসলে যেটা কাহিনী হচ্ছে যে আমরা আসলে হারায়া খুঁজছি নিজেদের। এখন আমাদের কোনো ইন্ডাস্ট্রি আমরা বিলংই করি না। কিন্তু এটা একটা ভালো জায়গায় যাচ্ছে। আমি এটা সবসময় বিশ্বাস করি। অত্যন্ত গুণী একজন অভিনেতা রাশেদ মামুন অপুর সাথে আমি কথা বলবো। স্বাগত জানাচ্ছি রাত আড্ডায়। আমার নাম তানভীর তারেক। কেমন আছেন? ভালো আছি ভালো। তানভীর ভাই, অনেকদিন পর আপনার সঙ্গে। রাইট। একজন অভিনেতার ভালো থাকার জন্য কি কি লাগে? হ্যাঁ, অভিনেতার একজন ভালো থাকার জন্য আত্মবিশ্বাসটা জরুরি। আত্মবিশ্বাসটা জরুরি। যেকোনো সিচুয়েশনের জন্য মেন্টাল প্রিপারেশনটা নিয়ে রাখতে হয় যে আ আজকে ভালো আছি, আগামীকাল খুবই খারাপ থাকবো। আচ্ছা, আচ্ছা। তো একজন অভিনেতার কখনোই সাস্টেনেবিলিটি বলে কিছু থাকবে না। সবসময় ইনকনসিস্টেন্সির মধ্যেই যেতে হবে। হুম, তো হুম, হুম। ওইটার জন্য মেন্টালি প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে আরকি। কিন্তু খামখেয়ালি থাকে, মানে একটা এই যে ক্যারিয়ারের একটা উত্থান পতন থাকে। আপনি এখন যেই লেভেলে কাজ করছেন এই লেভেলে হয়তো ৫ বছর পর পাবেন কিনা আপনি জানেন না এখনো। বাংলাদেশ ইন্ডাস্ট্রি কোথায় যাবে সেটাও আপনি জানেন না। আগামীকাল কি হবে সেটাই জানি সেটা না। জানি না। এইজন্য বলছি যে ধরেন গত ১-২ সপ্তাহ ধরে প্রাণরাই শাহনাজ কাকুলির ফ্যামিলির কিছু হুম, ভিডিও ফুটেজ সাথে মানে যোগাযোগ করেও যতটুকু জানলাম। এই ধরনের খবর তো আসলে খুবই কষ্ট দেয়। খুবই কষ্টদায়ক। এখন আনসার্টেনিটি লাইফ, কোনো পেনশন নাই, এটা হুম, রাষ্ট্রীয় স্বীকৃতি নাই। ঠিকঠাক লোন পাওয়া যায় না। তো ভাবি কিছু বলেন না? হ্যাঁ, তো আসলে সে তো জানেই। সে তো যেহেতু অনেকদিন থেকেই সে তো হুম, হুম, জানে হুম। যে এটা হচ্ছে ফুল অফ আনসার্টেনিটি। তো এগুলো নিয়ে আর কি আমাদের যেহেতু বেছে নিয়েছি ল থেকে বেরিয়ে তো আমি তো জেনে শুনেই বেছে নিয়েছি। রাইট। তো রাজশাহী আমাকে তো বিষ বিশ্ববিদ্যালয়ের আইনের খেতেই ছাত্র হবে। এখন অভিনেতা। তো বিষ খেয়েই আমাকে চলতে হবে। এটা যে এমন একটা জীবন বেছে নিয়েছি যার কোনো স্থিতিশীলতা নেই। হুম, হুম, অ্যা হুম। আজকে কাজ আছে, আগামীকাল কাজ থাকবে কিনা সেটাও কেউ জানে না। কেউই জানে না আরকি। তো তো নেশা আর ঘোর আছে। ডেফিনিটলি একটা তো ঘোর আছেই। ঘোরের কারণেই সবাই এ পতঙ্গের মতো ছুটে আসে। তো গত কয়েক ঈদে অপু ছাড়া চলছে না। না, না তা তো কেন? এইটা কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই আমার জন্য বড় পাওয়া। কারণ যেহেতু এখন মূল ফোকাসটা আ ফিল্মেই দিচ্ছি, হুম, হুম, সেহেতু ঈদ মানেই হচ্ছে এই থিয়েটারে মুভি আসছে। ঈদ মানে অনেকটা আমার সেই থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে যে উঠে আসে আমি। হুম, হুম, হুম। তো এটা তো সামনাসামনি দর্শকদের রিঅ্যাকশন গুলো দেখছি বসে তাদের পাশে। ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা। এটা তো অনেক বেশি প্রেরণার একটা ব্যাপার। এবারে কয়টা ছবিতে দেখবো? এখন পর্যন্ত আমি জানি একটা। আচ্ছা। পাইপলাইনে আছে হচ্ছে ২ টা ৩ টার মতো পাইপলাইনে থাকতে পারে। কারণ অলরেডি তো অনেকগুলো মুভি আমার সেন্সর করা আছে। হুম, হুম, হুম। তো শুনছি এখন ছবি নাকি সিনেমা নাকি আসবে ১৬-১৭ টা। ১৬-১৭ টা তো হল নেই। আসলে লাস্ট পর্যন্ত কতগুলো থাকবে আমি জানি না। তবে এতটুকু জানি যে 'প্রিন্স' আসছে। আর প্রিন্স না আসলে আসলে ঈদটাও মুশকিল হয়ে যাবে। শাকিব খানের ছবি প্লাস যে হাইপের ছবি। একটু জানতে চাই যে প্রিন্সের সাথে সংযুক্ত হওয়ার গল্পটা। অনেক জায়গায় বলেছেন বলবেন, তারপর আমরা নিইনি। 'প্রিন্সের' সঙ্গে আবু হায়াত মাহমুদ, প্রিন্সের পরিচালক। তার সঙ্গে আমার বেশ কিছু কাজ হয়েছে। মাঝে অনেকদিন গ্যাপ ছিল। তারপর হায়াতই মেইনলি আমাকে সাথে যোগাযোগ করে। আচ্ছা। একটা ক্যারেক্টার একটা ব্রিফ দেয়। তারপরে আমি স্ক্রিপ্টের জন্য ওয়েট করি। আ মূল স্ক্রিপ্ট তখনও রেডি হয়নি। একটা খসড়া করি, পড়ি। সবকিছু মিলিয়ে ব্যাটে বলে হলো, তারপর ওয়েট করা এই তো। আচ্ছা, আচ্ছা। এমনি আ কেমন লাগলো? সাকিবের একটা অরা আছে। হুম, ওর প্রোডাকশনে একটু বাড়তি আয়োজন থাকে। হুম। দেশের বাইরে কয়েক দেশ মিলিয়ে ছবিটা হয়। সো এক্সপেরিয়েন্স কেমন? অন্যান্য ছবি থেকে সাকিবের ছবির মানে মূল পার্থক্যটা কি থাকে?
আহ, এখন মেনলি যেমন গত বছর দাগি করেছিলাম, দাগিও একটা অনেক বড় ক্যানভাসের, হুম, হুম। এক্ষেত্রেও অনেক বড় একটা ক্যানভাস। সেক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এর আগে আমি কখনো দেশের বাইরে এভাবে পুরো সিনেমা শেষ করে আসিনি, তো আচ্ছা। এটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স। তো আমি পার্থক্য খুব বেশি পাইনি, তবে ক্যানভাসটা অনেক বড়, ডেফিনেটলি বড়, সাকিব খান মানেই ক্যানভাস বড়। তো সেই জায়গা থেকে আর কি সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। আপনি ক্যানভাস বড়, ধরেন অনেক বড় অ্যারেঞ্জমেন্টের ছবি করার পর পরে কি একটা কম বাজেটের ছবি করতে একটু ইয়ে লাগে নাকি, না, মানে আড়ষ্টতা লাগে নাকি? একদমই না। লাগে না। আমি আসলে বিশ্বাস করি আসলে অ্যারেঞ্জমেন্ট আসলে আমার কাছে কোনো ফ্যাক্টর না। আমার কাছে ফ্যাক্টরটা হচ্ছে আমি কোন কাজটা করতে যাচ্ছি, কন্টেন্টটা হচ্ছে বড় ফ্যাক্টর। রাইট। সাকিব খান একটা বড় লার্জ স্কেলের একটা বড় ব্যাপার, বড় আয়োজন, বিশাল আয়োজন। পরের মুভিটা যেটা আমি করতে যাব সেটার জন্য এত আয়োজনের যদি প্রয়োজন না থাকে তাহলে খরচ করবে কেন? দরকার নেই তো। তো আমার কাছে আসলে এটা কোনো ফ্যাক্টর মানে মনে হয় না আর কি। যখন এই ছবিটার কাজ, ধরেন এর আগে অনেকগুলো ফিল্মের, অনেক রকম ফিল্মের কাজ করেছেন, ফুল লেন্থ কমার্শিয়াল বা শাকিব খানের ছবিতে কাজ করা, যে কমার্শিয়াল অ্যাসপেক্টস, যে অনেক মানুষ দেখবে, অনেকের কাছে পৌঁছাবো, আপনি অনেকের কাছে পৌঁছে গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু ওই ব্যাপারটা, ইকুয়েশনটা খেলে কিনা ওই অবচেতন মনে? অবচেতন মনে ইকুয়েশনটা আসলে আমি আসলে ভাবিই না ওটা আচ্ছা। বিষয়, ওই ব্যাপারটা নিয়ে আমি ভাবিই না। তবে ডেফিনেটলি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার স্টারের সঙ্গে একটা কাজ করতে যাচ্ছি, এটা তো অনেক দূর হুম। পেছনে চলে যাবে, মানে অনেকখানি পৌঁছে যাবে, মানুষ দেখবে। আমি আসলে দিন শেষে চাই যে যে সিনেমাটার জন্য সবাই মিলে কষ্ট করছি সে সিনেমাটা সবাই দেখুক। সাকিব খান সেখানে একটা বড় মাধ্যম মাত্র। হুম, তো হুম। অবচেতন মনে একটু খুশি তো হই, অবচেতন মনে খুশি হই কারণ পৌঁছে যাচ্ছে সবার কাছে। চরিত্র অভিনেতা আর অ্যান্টি হিরো, দুইটা কি মানে দুই রকম কিনা? অভিনেতা তো অভিনেতাই, কিন্তু আহ, একটানা একই রকম চরিত্র বা একটু ভিলেনাস ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে চায় কিনা একজন অভিনেতা, যে ঠিক আছে, গত দুইটা ছবি বা দুইটা কাজ এরকম করছি, আমার আর করা যাবে না, এরকম আপনারা ভাবেন কিনা? আমি অন্তত ভাবার চেষ্টা করি, কিন্তু বাংলাদেশের যে স্ট্রাকচার এখানে অপশন কম। ক্যারেক্টার আর্টিস্টদের অপশন কোথায়, ক্যারেক্টার আর্টিস্টের কাজ করার জায়গাটা কোথায়? কাজই তো হয় হিরো হিরোইন এবং অ্যান্টি ক্যারেক্টার যেটা থাকে হুম, হুম, ভিলেন। তো কাজের অপশনগুলো কোথায় আর কি? তো আমি সবসময় যেমন গত ঈদে জংলি কাজ করেছি, জংলিতে একটা মানে আমি তো দুর্দান্ত রেসপন্স পেয়েছিলাম। রাইট। জংলি এবং দাগি দুটো এসেছিল। একটা রিপোর্টারের ক্যারেক্টার করেছিলাম, একদম অসৎ একটা রিপোর্টার, সিচুয়েশন এসে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। আমরা এটাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেও ধরতে পারি। আমি ক্যারেক্টার হ্যাঁ। আর্টিস্ট হিসেবেই কাজটা আমি মেনলি হুম। করেছি। তো এই ক্যারেক্টারগুলো আসলে জায়গা কোথায়? আমাদের ফিল্মে তো এরকম জায়গা তৈরি হওয়ার কোনো অপশনই আপাতত হচ্ছে না। হয়তো সামনে হবে। আসলে এক জায়গায় আটকে রাখতে আমি চাই না। তো ওই যখন অ্যান্টি ক্যারেক্টার আসে আমিও চেষ্টা করি যে সবসময় চেষ্টা করি এটাতে কিছুটা না কিছু আরকি কিছুটা কিছুটা বৈচিত্র্য আনার জন্য, আচ্ছা। কিছুটা শেড দেওয়ার জন্য, কিছুটা লেয়ার দিয়ে ক্যারেক্টারটার একটু বের করে আনার জন্য। সেক্ষেত্রে অবশ্যই ডিরেক্টরের সঙ্গে কথা বলে একটা জায়গায় যেয়ে চেষ্টাটা চালাই যায় আরকি। বাংলাদেশের ছবির ক্যারেক্টারটা কি আসলে? মানে ধরেন আমরা যদি উম, ইরানি মুভি দেখি, হুম, যুদ্ধ চলছে, ইরানি মুভির এখন কথা, ইরানি মুভির ছবি দেখি বুঝতে পারবো কিন্তু যে এটা ইরানি মুভি। এটাই না। কোরিয়ান মুভি দেখে হুম, বুঝতে পারবো, ইভেন তামিল মুভিতেও বুঝতেই পারবো একদমই বোঝা যায়। যে এটার, আবার মালায়ালাম মুভিগুলোতেও বাংলা মুভি বোঝা যায়, বোঝা বোঝা যায় যায়। কিন্তু, হুম, কিংবা ফুল লেন্থ বলিউডের ফুলটুস হুম, মুভিও বোঝা যায় যে হুম, এটা হুম, বলিউডের হুম, নির্মাতা, আপনি নাম না দেখে বুঝতে পারবেন। হুম। বাংলাদেশি মুভি তো আমি বুঝতে পারি না যে আহ, তাণ্ডব দেখে মনে হচ্ছে কিছুক্ষণ তামিল মুভি বোধ হয়, সাবটাইটেল ছাড়া। আপনারা আলোচনা করেন কিনা, ভাবেন কিনা, ভাবা দরকার কিনা আমাদের? আমার কাছে আমাদের নিজস্ব কোনো দর্শক নাই, এটা আপনি মানেন? আমাদের বাংলাদেশের নিজস্ব কোনো না, দর্শক নেই। আমাদের কোনো নিজস্ব কোনো তো প্রোডাক্টই নাই। দর্শক হবে কোত্থেকে? খুব গুরুত্বপূর্ণ কথা। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের তো এখন ইন্ডাস্ট্রিই নাই। আপনি ইন্ডাস্ট্রি দুটো ঈদে সিনেমা ৪-৫ টা সিনেমা সুপারহিট হয়ে গেলে ইন্ডাস্ট্রি হয় না। আমাদের এই যে বলি যে হল বাড়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। প্রোডাক্ট কোথায়? আসলে যেটা কাহিনী হচ্ছে যে আমরা আসলে হারায়া খুঁজছি নিজেদের। এখন আমাদের কোনো ইন্ডাস্ট্রি আমরা বিলংই করি না। কিন্তু এটা একটা ভালো জায়গায় যাচ্ছে। আমি এটা সবসময় বিশ্বাস করি।
কারণ আমার পেছনে কোনো জায়গাই নাই, যে পেছনে যে দেওয়ালটা ছিল সেটাও ভেঙে গেছে। মানে মন্দির ভালো বলছেন? না, আমি পরে আসছি যে আমি ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর আমার সামনে এগোতে হবে। তো সামনে এগোতে গেলে আসলে কোনটা নিয়ে আগাবো, একটা তো জনরা আমাদের ফিক্সড করতে হবে। আমি মনে করি এই যে এখন যে ইত্যাদি টাইপ চলছে, বিভিন্ন টাইপের কন্টেন্টে মিলে চলছে, আমার মনে হয় এটাও একটা সুস্থ একটা যাত্রা আমি মনে করি। কারণ মনে করি এটা সুস্থ যাত্রা, কারণ একটা সময় যেন গতবার যদি আপনি দেখেন উৎসব, কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে ছবিটা খুবই ভালো হয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকে উৎসব কি প্রতিযোগিতায় সামিল, আমরা কি প্রাথমিক অ্যাট এ গ্লেন্স দেখার পর যে দুর্দান্ত এটা একটা টেলার সব কিছু ছিল, কিন্তু সাধারণত হয়। কিন্তু এই যে দেখুন উৎসবের টেস্টটা কিন্তু আমাদের যাত্রার সঙ্গে ঢুকে গেছে ভেতরে, ঢুকতে দিন না, আসুক না সবগুলো, মানুষকে একটু সময় দিন। কাউকে ফলো করেন, অ্যাডাপ্ট করছে, কিন্তু ওর মতো করে তো কাজ করছে না। আমি টেস্টের কথা বলছি, এই যে ভিন্ন ভিন্ন যে টেস্টগুলো আমরা পাচ্ছি সামনে, ঈদ কেন্দ্রিক যে টেস্টগুলো পাচ্ছি, দর্শকরাই বেছে নিক না। উৎসবটা সফল হয়েছে বলেই এবার বনলতার কাজটা মানে ওনারা অনেক বুক ফুলিয়ে করতে পেরেছে। এই যে এটা কিন্তু একটা জার্নি শুরু হলো, একটা যাত্রা শুরু হলো কিন্তু। তো এই যাত্রাগুলো আসলে আমি মনে করি যে যখন সবকিছু ধ্বংস হয়ে যায়, নতুনত্ব একটা সূচনা হয়। আর নতুনত্বের যখন সূচনা আমরা করতে যাব, তখন সামনে অনেক কিছু আসবে। আচ্ছা, কিন্তু একটা ধারা দিন শেষে আমি মনে করি যে জরুরি না, ডেফিনেটলি ধারা তৈরি করা জরুরি। দেখতে তো বুঝতে তো হবে যে এটা বাংলাদেশের মুভি। কারণ এটা এক্ষেত্রে কিন্তু নির্মাতাদের দোষ দিয়েও লাভ নেই, মার্কেটিং ইয়েদেও দোষ দিলাম, কারণ মানুষের টেস্টই জানে না, তারা বুঝতেই পারছে না মানুষের টেস্ট কোনটা। না দিয়ে আমি কাকে দোষ দেব? মানুষ এখন দেখুন যে একটা জায়গায় আমি ইনভেস্টটা করবে টাকার জন্য, ইনভেস্টটা করবে, ইনভেস্টটা তো করবে, একটা বড় মানে ইনভেস্ট হচ্ছে একটা নির্মাতার পেছনে, সে তো সেফ সাইডে খেলবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে, এটা শিল্পের সাথে জোচ্চুরি না? অবশ্যই জোচ্চুরি। মুদির দোকান দে, আপনি আপনি একটা পরিবেশ করেন, হলে দর্শকরে ফিরে আনেন, দর্শকদের অভ্যস্ততা করেন। এখনো তো আমরা বাচ্চা নিয়ে ফ্যামিলি সহ এখন আমরা সেই অভ্যস্ততাই নেই, আমাদের মধ্যে অভ্যস্ততা হারিয়ে গেছে। এই কোরিয়ান, তামিল, এই হংকং টাইপের বানায় আপনি আইনে, তারপরে হংকং এর কোরিয়ানের মাঝেও কিছু, এই হংকং কোরিয়ানের মাঝেও দেখবেন কিছু প্যাটার্ন চলে আসবে যেগুলো দর্শকরা লুফে নেবে, এবং পরবর্তীতে ওই প্যাটার্ন থেকে পরের ঈদে বা পরের জায়গায় আরো 4টা প্যাটার্ন তৈরি হবে সেম। দেখেন ওই যাত্রাটা একটু সময় দিতে হবে। বাংলাদেশি নিজস্ব ছবির সফলতার জরুরি, সফলতার জন্য আমাদের বাজার ক্রিয়েটটা দরকার, মানুষের টেস্টটা, মানে মানুষকে হলে আসার, দেখার, সবাই মিলে এটাকে উৎসব হিসেবে সামিল করার জন্য এই টেস্টটা তৈরি করাটা জরুরি। তাই আপাতত একটু চোখ বন্ধ করে থাকতে হবে আমাদের। এই কথাগুলো আলোচনা আসা জরুরি। দেখেন, চোখ বন্ধ করে থাকতে থাকতে তো আজকে এই অবস্থা। মানে এমন না যে আপনারা এই সময়ের হৃদয় রাফিরা এই আকাম করছে, তা না। এর আগে থেকে 90 দশক থেকে এইসব শুরু হয়েছে। এই যে হ্যাঁ 10টা মানে ভিসিআর না ভিসিপি থেকে বসে স্ক্রিপ্ট করে এখান থেকে একটু ওখান থেকে একটু, সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর। এখন কিন্তু কাজ অনেক ভালো হচ্ছে। আপনি গত ঈদে দেখেন এক একটা সিনেমা এক একটা টেস্টের কিন্তু দুর্দান্ত। এবার এবং আমিও বিশ্বাস করি এবার ঈদের আমি অন্তত 5 থেকে 6টা ফিল্মের কথা জানি, আমরা আলাদা টেস্ট আমরা দর্শকের কাছে ছুড়ে দেব। দেখি না দর্শকের রেসপন্সটা কি হয়। সব ধরনের ছবি হওয়া উচিত।